আইডি 21, তাহমিদুজ্জামান। 25, ফারহান। প্রেজেন্ট স্যার। ঋতু। Yes, sir. অর্ণব। প্রেজেন্ট স্যার। মুনতাসির জুনায়েদ। মুনতাকিমুল হক। প্রেজেন্ট স্যার। আফরিন জাহান। প্রেজেন্ট মুশ- স্যার। মুশফিয়া মেহজাবিন। Present, sir. জ্যোতির্ময় ঘোষ। মেহেদী হাসান। মুবতাসিম আঞ্জুম। ইয়েস স্যার। নিশাত ফারিহা। Present, sir. অদিতি রয়। Present, sir. স্নেহা বৈশাখী। আবু শোয়েব। প্রসেনজিৎ সাহা। Present, sir. 099 present. 099। 99. রাকিবুল ইসলাম। প্রেজেন্ট স্যার। সাহিম। নাজমুল হক। মাহিম খান। মায়ামি। Present, sir. শ্রাবন্তী আক্তার। সানজিদা সিদ্দিকা। Yes, sir. স্যার 158 আছে। Sir, 159. তামিম হোসেন। ইয়েস স্যার। জহিরুল ইসলাম। নীলাব। ইয়েস স্যার। সিনথিয়া। আবিদ ফয়সাল। বিপ্র দাস। প্রেজেন্ট স্যার। মেহেদুজ্জামান সিয়াম। মাহাদিউজ্জামান সিয়াম। সুবর্ণদ্বীপ। কাজী হাসিন আবরার। তৌসিফ ইজাজ। তাহমিদ হাসান হোসেন। আফদল হাসান। আফদল আহসান নাহিয়ান। আতিফা জামান। Present, sir. ধ্রুব দাস। ইয়েস স্যার। আল আল আলফাত সরকার তাজ। নজরুল ইসলাম। নিপুণ। মোহাম্মদ হাসানুল্লাহ। প্রেজেন্ট স্যার। সাবা বিন মান্নান। প্রেজেন্ট স্যার। হাসান শিহাব সরকার। ইয়েস স্যার। স্যার 133 প্রেজেন্ট স্যার। 047 জাইফ। 128 স্নেহা। 185। 157 present, sir. আচ্ছা,
জাইফ, তোমার আইডি হচ্ছে 47, আর তুমি জুমে লিখছো হচ্ছে 46। কেন বলো তো? আচ্ছা, এখন বলো 157। শ্রাবণী। জি স্যার। আর কেউ? জি 154 present, sir. 154। Yes, sir. জি। আর কেউ? 30 জন হওয়ার কথা, আমরা 30 স্যার জন আছি। 133 প্রেজেন্ট দিয়েছে। 133। 133 কে? সামি, আছো তুমি? আচ্ছা, আর কেউ? আচ্ছা। Sir, 133 আছে স্যার। আচ্ছা, জি। আমরা 185, যার আইডি 21, সে কেন 185 এর কথা লিখতেছো? বাইশের 21, তাহমিদুজ্জামান। আহ, তাহলে সে নিজেরটা প্রেজেন্ট না দিয়ে 185 আছে বলতেছে, কি সমস্যা? তাহমিদ, তুমি কি আছো? আচ্ছা, তাহমিদ নিজের প্রেজেন্ট না দিয়ে 185 এরটা দিবে, বেটার, নো প্রবলেম। আচ্ছা, আমরা আজকের যেটা দেখবো এটা হচ্ছে বেসিক্যালি বিজনেস প্ল্যান, বা আমাদের সিলেবাসের চ্যাপ্টার 4। আমরা বিজনেস প্ল্যান বলতে বুঝতে পারি সেটা হচ্ছে যে আমার ওভারঅল কোনো একটা স্টার্ট আপ আইডিয়ার জন্য আমরা এটা একটা রিটেন ন্যারেটিভ, বা আমরা মুখে যেটা বলবো তার এইটা রিটেন ডকুমেন্ট বলতে পারি। তো বিজনেস প্ল্যানটা নর্মালি 20 20 অ্যারাউন্ড 25 থেকে 30 পেজ বা 35 পেজ এরকম হয়। এইটা আমরা আমাদের যে প্রপোজালটা আছে এই প্রপোজাল দ্বারা আমরা এই বিজনেস প্ল্যানে এক্সপ্লেন করব যে আমরা এটা কি অ্যাচিভ করতে চাচ্ছি বা কি আমরা অ্যাকমপ্লিশ করতে চাচ্ছি, সেটা হচ্ছে বিজনেস প্ল্যানে বেসিক্যালি লেখা থাকবে। আচ্ছা, বিজনেস প্ল্যানটা এইটাকে আমরা ডুয়াল ইউজ ডকুমেন্ট বলি। এইটার দুইটা দুইটা কাজ। একটা হচ্ছে যে আমরা যারা ইনভেস্টর থাকবে, ইনভেস্টরদের জন্য একটা কাজ। Recording in progress. এইটাতে আমাদের দুইটা কাজ। একটা হচ্ছে যে ইনভেস্টরদের জন্য, আরেকটাকে আমরা বলতেছি ইন্টারনাল যারা মেম্বার যারা থাকবে তাদের জন্য। তো এক্সটার্নাল মেম্বার যারা বা ইনভেস্টর যারা, তাদের কাজটা হচ্ছে তারা এই ডকুমেন্টটা থেকে দেখবে যে, বা তারা এই ডকুমেন্টটা থেকে আইডেন্টিফাই করার ট্রাই করবে তারা যদি ইনভেস্ট করে এইটা কতটুকু প্রসপেক্ট আছে এই ইনভেস্টমেন্টার, বা এইটা থেকে তারা প্রফিট গেইন করতে পারবে কিনা, এইটা তারা এই বিজনেস প্ল্যানটা থেকে তারা এটা বোঝার ট্রাই করবে। আর যারা এটা ইন্টারনাল যারা থাকবে বা ইনসাইড ফার্মের ভিতরে যারা থাকবে, যেমন মানে ওনারের আন্ডারে যারা বা যারা স্টার্টআপ ফাউন্ডার তাদের আন্ডারে যারা কাজ করবে, তাদের জন্য এইটা একটা টার্গেট প্ল্যানের মতো, বা তারা কিভাবে, বা অপারেশন প্ল্যানের মতো, যে কিভাবে তারা কোন কাজটা কখন কোথায় কিভাবে করবে, এই ইনফরমেশন গুলা এই বিজনেস প্ল্যানের ভিতরে থাকবে। তার মানে হচ্ছে অপারেশন প্ল্যান, বা ফার্মটা কিভাবে অপারেট করবে এই ইনফরমেশন গুলা এর ভিতরে ইনক্লুডেড হবে। তাহলে আমরা এইটা থেকে যেটা বললাম, মানে আগের এইটারই সামারি হচ্ছে এই স্লাইডটা। তার মানে দুইটা প্রাইমারি অডিয়েন্স আছে, একটা হচ্ছে ফার্মের ভিতরে, একটা হচ্ছে ফার্মের বাইরে।
তাহলে ফার্মের এমপ্লয়ি যারা, তার মানে তাদেরকে আমরা বলতেছি ভিতরের লোক বা ইনসাইড ফার্ম যারা, তারা কি করবে? তারা হচ্ছে এ ক্লিয়ারলি রিটেন বিজনেস প্ল্যান হেল্পস দ্য এমপ্লয়ি অফ এ ফার্ম টু অপারেট ইন সিঙ্ক অ্যান্ড মুভ ফরওয়ার্ড ইন এ কনসিস্টেন্ট অ্যান্ড পারপাসফুল ম্যানার। তার মানে হচ্ছে যে তাদের কাছে এইটা একটা অনেকটা মানে অপারেটিং প্রসিডিওরের মতো, বা কোম্পানির মিশন ভিশন কি তারা ওইটা দেখে বুঝতে পারবে, প্লাস তারা কি টার্গেটকে সামনে রেখে কাজ করবে এইটাও তাদের কাছে ক্লিয়ার হবে এই বিজনেস প্ল্যানের দ্বারা। আর এক্সটার্নাল যারা মেম্বার থাকবে, বেসিক্যালি যারা ইনভেস্টর থাকবে বা আদার আদার স্টেক হোল্ডার যারা থাকবে, তাদের জন্য এই প্ল্যানটা হচ্ছে, তারা দেখবে যে তারা মানে তাদেরকে যদি টাকা ইনভেস্ট করে, সেক্ষেত্রে তারা এই টাকাটার গুড ইউজ করতে পারবে কিনা, বা এইটা দিয়ে প্রপার ইউটিলাইজেশন করতে পারবে কিনা, তারা এইটা দ্বারা বুঝতে পারবে। আচ্ছা, স্ট্রাকচার অফ বিজনেস প্ল্যান। একটা বিজনেস প্ল্যানের অনেকগুলা পার্ট থাকে, মানে একটা বিজনেস প্ল্যান আমরা যখন লিখবো তখন এই প্ল্যানের ভিতরে অনেক কিছু ইনক্লুড করতে হয়। এই অনেক কিছু ইনক্লুড করার এইগুলো আবার আইডিয়াল একটা স্ট্রাকচার আছে বা স্ট্রাকচার্ড ওয়ে আছে, ওই ওয়েতে আমরা এই প্ল্যানটাকে লিখতে হবে। একটা হচ্ছে যে অনেক সময় নতুন যারা মানে যারা স্টার্ট আপ, মানে যারা ক্রাউড সোর্সিং করার চেষ্টা করে অথবা স্টার্ট আপ দেওয়ার ট্রাই করে, তারা দেখা যায় যে এই ট্রেডিশনাল নিয়ম ভেঙে নিজেদের মতো একটু ক্রিয়েটিভ ভাবে অনেক সময় প্ল্যান লেখার ট্রাই করে। কিন্তু দেখা যায় যারা ইনভেস্ট করে তারা দেখা যায় যে অনেক বিজি থাকার কারণে একদম এই স্ট্রাকচার্ড ওয়েতে বা ট্রেডিশনাল ওয়েতে যদি বিজনেস প্ল্যানটা লেখা না হয়, তো দেখা যায় যে অনেক সময় ওই প্ল্যানটা থেকে তারা ইনফরমেশন খুঁজে পায় না। ইনফরমেশন ইনফরমেশন খুঁজে না পাওয়ার কারণে দেখা যাচ্ছে যে তারা ইনফরমেশন যেহেতু পাচ্ছে না, তাহলে দেখা যাচ্ছে তারা ইনভেস্টমেন্টটা করতেছে না। এই কারণে নর্মালি নতুন কোনো স্টার্ট আপের জন্য এইটা আইডিয়াল সিনারি হচ্ছে এইটাই, যে তারা এই বিজনেস প্ল্যানটাকে একটা স্ট্রাকচার্ড ওয়েতে বা ট্রেডিশনাল ওয়েতেই এই বিজনেস প্ল্যানটাকে লিখতে হবে। আচ্ছা, ট্রেডিশনাল ওয়েতে লেখার সুবিধা হচ্ছে যে কেউ হয়তো একটা 35 পেজের প্ল্যান, তার টোটালটা পড়ার টাইম নাই, কিন্তু সে ওই টোটাল 35 পেজ পড়বে কিনা এইটা ডিপেন্ড করবে কি কিছু ইনফরমেশনের উপরে। এই কি ইনফরমেশন গুলো যদি যত তাড়াতাড়ি পাবে, এটা যদি কনভিন্সিং হয়, তাহলে হয়তো সে পুরো রিপোর্টটা পড়বে। তাহলে এই কারণে আমরা যেটা করব যে এইটাকে, আচ্ছা যাদের অ্যাটেন্ডেন্স দেওয়া বাকি আছে ক্লাস শেষে আবার দিব, এখন মেসেজ না করলেও চলবে। আহ, তাহলে আমরা আহ, এইটা আমরা যেটা বললাম যে স্ট্রাকচার্ড ওয়েতে যদি লেখা থাকে, তাহলে কোন ইনফরমেশন কোথায় আছে এইটা অলরেডি যারা এই লাইনে কাজ করে তারা অলরেডি এটা জানে। তো তারা ওই স্পেসিফিক প্লেস গুলোতে খুঁজবে এবং ইনফরমেশন পেলে তারা কনভিন্স হলে বাকি পুরোটুক পড়বে। এখন আমি যদি ট্রেডিশনাল ওয়েতে না লিখে আমি যদি ক্রিয়েটিভ ভাবে নতুন একটা ফরম্যাটিং এ লিখি বা নতুন একভাবে লিখি, তো দেখা যাচ্ছে যে তারা যে ইনফরমেশনটা খুঁজতেছে সেটা হয়তো খুঁজে পাবে না। তো আহ, তারা হয়তো এটার আর টাইম ওয়েস্ট না করে পরেরটাতে মুভ আউট করবে। তো এই কারণে আমাদের বিজনেস প্ল্যানটা একটা স্ট্রাকচার ওয়েতে লেখা উচিত। আচ্ছা, আমাদের কিছু এক্সাম্পল হিসেবে বলা আছে যে কিছু সফটওয়্যার প্যাকেজ আছে, এই বা এরকম ট্রেডিশনাল কিছু প্যাকেজ আছে। এই সফটওয়্যার প্যাকেজ গুলো কি করে, কিছু ইনফরমেশন চায় যে আপনি এই এই ইনফরমেশন গুলো দেন। তো এই ইনফরমেশন গুলো দিলে তারা ওই স্ট্রাকচার্ড ওয়েতে জাস্ট কনভার্ট করে দেয়। মানে ফাউন্ডারদের কাছ থেকে বা স্টার্ট আপ ওনার যারা থাকবে তাদের কাছ থেকে কিছু ইনফরমেশন দিতে হবে। ওই ইনফরমেশন গুলো ফিল আপ করে দিলে আহ, তারা দেখাচ্ছে বিজনেস প্ল্যানটা স্ট্রাকচার্ড ওয়েতে তৈরি করে দেয়। এরকম কিছু সফটওয়্যার প্যাকেজ আছে। আচ্ছা, এইখানে কিছু একটা মানে মাথায় রাখতে হয়, সেটা হচ্ছে যে আহ, যখন এই ধরনের প্ল্যানটাকে, এই প্ল্যানটা যাতে বয়লার প্লেট প্ল্যান না হয়। আচ্ছা, বয়লার প্লেট প্ল্যান মানে হচ্ছে যে এই যে বয়লার প্লেট প্ল্যান এরকম না হয়। বয়লার প্লেট প্ল্যান মানে হচ্ছে যে অলরেডি আরেকটা প্ল্যান ছিল, সেই প্ল্যান থেকে আমি জাস্ট কপি পেস্ট করলাম বা আমি অল্প কিছু জিনিস চেঞ্জ করলাম। তো এইটা পরে দেখা যাচ্ছে যে অন্য যারা এইটাকে ইভালুয়েট করবে, তারা তো আসলে অনেক প্ল্যান পড়ছে, তারা বুঝতে পারে যে এইটার আসলে আহ, মানে ইউনিক কিছু আছে, অথবা এইটার ভিতরে কোনো স্পেসিফিক বিষয় আছে নাকি এটা জেনারেল ভাবে তৈরি করা।
একটা হচ্ছে জেনারেল ভাবে তৈরি করা বিজনেস প্ল্যান যখন থাকবে তখন এইটা দ্বারা তারা ইন্টারেস্টেড ফিল করে না, বা স্পেসিফিক ভাবে মানে কাস্টমাইজ না, মানে কাস্টমাইজ যখন থাকবে না তখন সে ওইটা বুঝতে পারে জাস্ট কপি পেস্ট করে নিয়ে আসছে, এর নিজের আইডিয়া না এরকম মনে করে, এবং তারা দেখা যাচ্ছে যে এটাতে ফান্ড করার জন্য তৈরি হয় না। আরেকটা হচ্ছে যে এই প্ল্যানটা দেখে যাতে না মনে হয় যে এটা ক্যান্ড সোর্স থেকে আসছে, মানে জাস্ট কপি পেস্ট করে একটা প্ল্যান দাঁড় করাই দিচ্ছে, এরকম যাতে না মনে হয়। একটা হচ্ছে যে আহ, একটা নির্দিষ্ট ফরম্যাটে মানে সব প্ল্যানটা একই রকম হয়ে গেল সেরকমও না হয়, আবার কোনো একটা পার্টিকুলার জায়গা থেকে কপি পেস্ট করে নিয়ে আসছে এরকমও না মনে হয়। আচ্ছা, আরেকটা হচ্ছে বিজনেস প্ল্যানের কিছু ফ্যাক্ট বা ফিগার এটা আমাদেরকে ইনক্লুড করতে হবে, যেটার দ্বারা তাদের যারা ইভালুয়েট করবে ইভালুয়েশন কমিটির ভিতরে একটা ইন্টারেস্ট গ্রো করে পুরো রিপোর্টটা পড়ার বা এখানে সেকেন্ড থট দেওয়ার। আচ্ছা, বিজনেস প্ল্যান আমরা প্রথম স্লাইডে বললাম এটা মোটামুটি অন অ্যাভারেজ 25 থেকে 35 পেজ হয়, এইটাই মোটামুটি সাফিসিয়েন্ট। এর চাইতে বেশি হইলে আর একটু ডিটেল হয়, সেইটা কোনো কোনো স্পেসিফিক ইন কেসে দরকার হয়, আবার এর চাইতে ছোট অনেক সময় হয়, আহ, সেটাও আমরা পরের স্লাইডে বলবো। তো আমরা মানে অ্যাপ্লিকেশন অনুযায়ী 3 ধরনের বিজনেস প্ল্যান হয়, 3টা লেন্থের। একটাকে আমরা বলি সামারি বিজনেস প্ল্যান, এইটা হচ্ছে 10 থেকে 15 পেজ হয়। এরপরেরটাকে আমরা বলতেছি ফুল বিজনেস প্ল্যান, এইটা হচ্ছে মোটামুটি 25 থেকে 35 পেজের মধ্যে হয়। আর একটা হচ্ছে অপারেশনাল বিজনেস প্ল্যান, যেটা হচ্ছে 40 থেকে 100 পেজের মতো হয়। আচ্ছা, 10 থেকে 15 পেজ যেটা বা সামারি বিজনেস প্ল্যান যেটা, এরা বেসিক্যালি হচ্ছে যে এই স্ট্র্যাটেজিটাকে বলা হচ্ছে টেস্ট দ্য ওয়াটার। তার মানে হচ্ছে যে তাদেরকে একদম শর্ট একটা প্ল্যান দেওয়া, যেটা সে যদি ইন্টারেস্টেড হয় তখন আরো যখন ডিটেল কথা বলতে যাবে তখন তাকে এই ফুল বিজনেস প্ল্যানটা দেওয়া। আচ্ছা, প্রথমেই আমি একজনকে 35 পেজের একটা প্ল্যান দেখলাম, সে এত বড় দেখে হয়তো সে পড়তেই চাইলো না, কিন্তু 10 পেজ কিন্তু মোটামুটি উল্টায় দেখলে এইটা সে হয়তো কি ইনফরমেশনটা আইডেন্টিফাই করতে পারো। তার মানে আমরা একটা সামারি প্ল্যান তৈরি করতে পারি, যারা ইন্টারেস্টেড এরপরে তাদেরকে আমরা একটা ফুল বিজনেস প্ল্যান দিব 35 পেজের। তাহলে এইটা হচ্ছে সামারি আর ফুল বিজনেস প্ল্যানের ভিতরে ডিফারেন্স। আর অপারেশনাল বিজনেস প্ল্যান এইটা আমরা যেটা শুরুতে বলতেছিলাম যে যারা ইন্টারনাল এমপ্লয়ি যারা থাকবে বা ইন্টারনাল অডিয়েন্স যারা থাকবে তাদের জন্য এই ফার্মটা কিভাবে অপারেট করবে, ম্যানেজারদের কি কাজ হবে, প্রত্যেকটা ওয়ার্কারদের কি কাজ হবে, এই সব কিছু ডিটেল যখন বলা থাকবে তখন আমরা সেটাকে বলতেছি অপারেশনাল বিজনেস প্ল্যান। তাহলে যেহেতু প্রত্যেকটা প্রত্যেকটা ধরো ডেজিগনেশন ওয়াইজ বা প্রত্যেকটা ডিপার্টমেন্ট ওয়াইজ যেহেতু আলাদা আলাদা এক্সপ্লেন করা থাকবে বা এটা একটা রোড ম্যাপ থাকবে বা গাইডেন্স থাকবে, তো এই কারণে এটা অবভিয়াসলি একটু লেন্থটা বড় হবে, এটা লেন্থটা 40 থেকে 100 পেজের মতো হয় অপারেশনাল বিজনেস প্ল্যানটা। আচ্ছা, আমরা এখন এইটা তো বুঝতে পারলাম যে আমরা কোন লেন্থে লিখতে হবে, কোন টার্গেট অডিয়েন্সকে সামনে রেখে আমাকে লিখতে হবে। আমরা ইন্টারনাল এমপ্লয়ীদের জন্য লিখলে একটু বড় হবে, আর যদি শুধুমাত্র এক্সটার্নাল এমপ্লয়ের জন্য হয় আমরা দুইটা প্ল্যান তৈরি করব, একটা হচ্ছে শর্ট প্ল্যান তৈরি করতে পারি আর একটা হচ্ছে ফুল প্ল্যান তৈরি করতে পারি। এখন কোশ্চেন হচ্ছে আমরা যখন লেখা শুরু করব তখন দেখা যায় যে দুইটার ভিতরে কিছু ডিফারেন্স আছে। ডিফারেন্সটা হচ্ছে যে সব সময় আমার এই প্রথমে আমরা যেভাবে চিন্তা করছিলাম যে আমরা এইভাবে প্ল্যানটা তৈরি করতে চাচ্ছি, দেখা যায় যে লিখতে যে আরো নতুন কিছু ইনফরমেশন ডেভেলপড হয়, যে আগে আমরা যেভাবে মনে করছিলাম হয়তো সেভাবে পুরোপুরি না, কিছুটা চেঞ্জ হয়। তো এই চেঞ্জটাকে এটা নর্মালি একসেপ্ট করতে হবে, ওই চেঞ্জটাকে মাথায় রেখে বা ওই চেঞ্জটাকে ইনকর্পোরেট করে প্ল্যানটাকে লিখতে হবে। তার মানে আমরা এমন কোনো নতুন কোনো ইনফরমেশন যদি আসে বা নতুন কোনো ডাটা যদি আসে যে কারণে আমাদের ইনিশিয়াল যে প্ল্যানটা ছিল সেই প্ল্যানটা কিছুটা মডিফাই করতে হবে, এরকম যদি হয় দ্যাটস টোটালি ফাইন, এবং ওইটাকে মাথায় রেখে ওই রকম চেঞ্জ করার জন্য এইটা মেন্টালিটিটা থাকতে হবে। তাহলে আউটলাইন অফ দ্য বিজনেস প্ল্যান, আমরা এই চ্যাপ্টারের ভিতরে আমরা যতগুলা হেডিং দেখব এই প্রত্যেকটা হেডিং থাকাটা এইটা হচ্ছে একটা আইডিয়াল বিজনেস প্ল্যান। এখন কিছু কিছু বিজনেস প্ল্যানের ক্ষেত্রে কিছু পয়েন্ট কমও থাকতে পারে, সাপোজ সেই পয়েন্টগুলা ওই পার্টিকুলার ফাউন্ডারদের জন্য বা ওই পার্টিকুলার স্টার্টআপের জন্য বা ওই পার্টিকুলার বিজনেসের জন্য হয়তো ওইটা অ্যাপ্লিকেবল না, তারা হয়তো ওই স্পেসিফিক এলিমেন্ট গুলাকে স্কিপ করবে বা তার প্ল্যানে থাকবে না। কিন্তু এইটা যেহেতু তোমাদেরকে শেখানো হচ্ছে যে আইডিয়াল প্ল্যানটা কিরকম হয়, এই কারণে আমরা এই চ্যাপ্টারের ভিতরে সবগুলা এরকম হেডিং বা সবগুলা কি এক্সপ্লেন করা হবে যে একটা বিজনেস প্ল্যানে কি কি থাকতে পারে। তো ফার্স্ট যে সেকশন থাকে এইটাকে আমরা বলতেছি এক্সিকিউটিভ সামারি।
তার মানে এক্সিকিউটিভ সামারিটা হচ্ছে ম্যাক্সিমাম 2 পেজ হয়, 1 পেজ হলে আরো ভালো। তার তার মানে হচ্ছে যে আহ এটা দ্বারা আমরা বুঝাইতে চাচ্ছি যে আমরা বিজনেসটা অবজেক্টিভটা কি, আমরা কি অ্যাচিভ করতে চাচ্ছি, প্রফিটটা কিরকম হবে, বা আমাদের প্রোডাক্টটা কি হবে বা সার্ভিসটা কি হবে, এইটা সামারি আকারে এক্সপ্লেন করা, এইটাকে আমরা বলতেছি এক্সিকিউটিভ সামারি। এইটা আমরা রিপোর্ট যখন লিখি, তোমরা অনেক সময় অ্যাবস্ট্রাক্ট আমরা লিখি সায়েন্টিফিক আর্টিকেলের ক্ষেত্রে, এটা হচ্ছে বেসিক্যালি ওইরকম একটা সামারি আকারে, একটা সামারি আকারে প্ল্যানটাকে এক্সপ্লেন করা থাকবে। তো এইটা সবচাইতে ইম্পর্টেন্ট কেন? কারণ সবচাইতে বিজি যারা থাকে বা নর্মালি যারা ইভালুয়েট করবে, তারা এই অ্যাট এ গ্লান্স প্রথমে শুধু এক্সিকিউটিভ সামারিটা পড়বে। এক্সিকিউটিভ সামারিটা যদি কনভিন্সিং হয় তখন সে বাকি রিপোর্টে যাবে। আর এক্সিকিউটিভ সামারি যদি কনভিন্সিং না হয়, তো তখন ইট ডাজন্ট মেক এনি সেন্স যে আমরা আদৌ এইটাকে তারা ফান্ড করবে কিনা বা তারা টাকা দিবে কিনা। সে যদি এক্সিকিউটিভ সামারি পড়েই কনভিন্স না হয়, সে দেখা যাবে যে আর বাকিটা কন্টিনিউ করবে না। তাহলে এক্সিকিউটিভ সামারির ক্ষেত্রে আমরা দুইটা জিনিস বুঝতে পারতেছি। একটা হচ্ছে যে আহ, প্রথমে এরকম হয় অনেক সময়, ম্যাক্সিমাম অনেক সময় এরকম হয় যে যে ফান্ডরা ইনভেস্ট করতে চাচ্ছে প্রথমে তারা এক্সিকিউটিভ সামারিটা চায়। এক্সিকিউটিভ সামারিটা কনভিন্সিং মনে হলে তখন তারা এন্টায়ার প্ল্যান বা এই যে 15 পেজের প্ল্যান বা 35 পেজের প্ল্যান এইটাকে তারা চায়। আচ্ছা, তার মানে এইটা যদি আমি ঠিকভাবে লিখতে পারি বা আমার সমস্ত মেসেজটাকে বা আমার সমস্ত প্ল্যানটাকে একটা সামারি আকারে এটাকে কনভে করতে হবে মেসেজটা। সেকেন্ড যেটা, এটাকে আমরা বলতেছি হচ্ছে ইন্ডাস্ট্রি অ্যানালাইসিস। ইন্ডাস্ট্রি অ্যানালাইসিসটা হচ্ছে যে আমরা যে প্রোডাক্ট বা সার্ভিসটা প্রপোজ করতেছি বিজনেসের জন্য, সেই প্রোডাক্ট বা সার্ভিসটা কোন ইন্ডাস্ট্রিকে কভার করে, এখন সেই ইন্ডাস্ট্রিটার সাইজ কিরকম, কত এখানে রেভিনিউ জেনারেট হয় পার ইয়ারলি ওই ইন্ডাস্ট্রিতে, অথবা কি পরিমাণ ক্যাশ ফ্লো হয়, বা ওই ইন্ডাস্ট্রি কি এখন গ্রোথ রেট কিরকম, মানে গ্রোথ হচ্ছে নাকি ম্যাচিউর বা ডিক্লাইন অবস্থায় আছে। এই জিনিসগুলা ইম্পর্টেন্ট ইনফরমেশন। বা আমরা ফিউচার সেলস এর কিরকম ট্রেন্ড চলতেছে, এরকম যদি আমরা ডেটার মাধ্যমে স্ট্যাটিস্টিক্যালি এই ইনফরমেশন গুলো দিতে পারি, ইন্ডাস্ট্রি ট্রেন্ড, এইটা ইনভেস্টরদের জন্য বেটার। যে এই গত 1 বছরে এরকম নতুন ভেঞ্চার এই রিলেটেড কাজ করছে এতগুলা এবং তারা এইভাবে সাকসেসফুল হয়েছে, এরকম যদি প্রিভিয়াস ডাটা থাকে এবং সেই ইন্ডাস্ট্রি ডাটাটা আমরা যদি ইনভেস্টরদেরকে এক্সপ্লেন করতে পারি, তখন ইনভেস্টররা এটা থেকে একটা আইডিয়া পাবে যে তারা যদি আমার বিজনেস, আমার প্রোডাক্ট বা সার্ভিস এর বিজনেসে যদি তারা ইনভেস্ট করে, এইটা তাদের জন্য প্রফিটেবল হবে। তাহলে এই ইন্ডাস্ট্রির যে অ্যানালাইসিস, এটা হচ্ছে এক্সিকিউটিভ সামারির পরে একটা ইম্পর্টেন্ট পার্ট। তাহলে এর ভিতরে আমরা কি কি রাখবো, ইন্ডাস্ট্রির সাইজ কি হবে, গ্রোথ রেট কি হবে, বা সেলস প্রজেকশন কি হবে, ইন্ডাস্ট্রি স্ট্রাকচারটা কিরকম, কিছু হতে পারে শিল্প, সাপোজ শিপ বিল্ডিং ইন্ডাস্ট্রি অথবা টেক্সটাইল অ্যান্ড গার্মেন্টস ইন্ডাস্ট্রি, এই দুইটা ইন্ডাস্ট্রি তো দুইটা থেকে পুরোপুরি ডিফারেন্ট। অথবা যদি বলি ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি, এটা আবার অন্যরকম ভাবে ইন্ডাস্ট্রিটা অপারেট করে। তাহলে এই প্রত্যেকটা ইন্ডাস্ট্রির টাইপের উপরে বা স্ট্রাকচারটাকে আমাকে এক্সপ্লেন করতে হবে আমি যে ইন্ডাস্ট্রিতে বিজনেসটা করতে যাচ্ছি। নেচার অফ পার্টিসিপেন্ট মানে হচ্ছে যে এইখানে স্টেক হোল্ডার যারা, তারা এখানে কিভাবে পার্টিসিপেট করবে বা তারা কিভাবে কন্ট্রিবিউট করতে পারবে সেই ইনফরমেশন গুলা। আর একটা হচ্ছে এই ইন্ডাস্ট্রিতে সাকসেস হতে হলে কি মাথায় রাখতে হয় বা কোন জিনিসটা একদম কোর কম্পিটেন্সি, সেগুলো এখানে থাকতে হবে। আর হচ্ছে এইটা আমরা এখন বিজনেসটা ঠিক আছে 2 বছর কাজ করলো, 3 বছর কাজ করলো, কিন্তু 5 বছর পরে যে এইটা দেখা যাচ্ছে যে আর অ্যাপ্লিকেবল হচ্ছে না, এরকম যদি শর্ট টার্ম হয় তখন দেখা যায় যে ইনভেস্টররা ইনভেস্ট করতে চায় না। তো আমাদেরকে লং টার্ম প্রসপেক্ট এটাকে শো করতে হবে বা এক্সপ্লেন করতে হবে। তাহলে একটা হচ্ছে যে আহ, আহ, কেউ ফান্ড করার আগে বা ফান্ডিং দেওয়ার আগে অবশ্যই তারা এরকম চেষ্টা করবে বা এটাকে মনিটরিং করবে যে তারা যে বিজনেস প্রপোজালটা দিচ্ছে বা বিজনেস প্ল্যানটা দিচ্ছে, এইটা হচ্ছে যে কোনো একটা প্রমিজিং এরিয়াতে কিনা, অথবা মানে বিজনেসটা প্রমিজিং কিনা। আরেকটা হচ্ছে যে কোনো ভালনারেবিলিটি আছে কিনা, মানে কোনো একটা চ্যালেঞ্জ আছে কিনা এই বিজনেসটা যদি এস্টাবলিশ করতে চায়, যে কারণে ফেল করার চান্স আছে। এই দুইটা জিনিস তারা এই ইন্ডাস্ট্রি অ্যানালিসিস থেকে তাকে এক্সপ্লেন করতে হবে আমার যারা ইভালুয়েটর থাকবে তাদেরকে। তারা এই এক্সপ্লেন দেখে তারা ব্যাপারটাকে মেসেজটাকে নিবে এবং তারা যদি কনভিন্স হয়
রিপোর্টের পরের পর্যায়ে যাবে। থার্ড যে বিষয়টা সেটাকে আমরা বলতেছি থার্ড সেকশন, যেটা এটাকে আমরা বলতেছি কোম্পানি ডেসক্রিপশন। তার মানে আমি যে বিজনেসটা প্রপোজ করতেছি, এই এই বিজনেসের ভিতরে আমার টোটাল কোম্পানির ওভারভিউটা থাকবে। একটা হচ্ছে যে আমার কোম্পানিতে এখন কারেন্ট এমপ্লয়ি কয়জন, এরপরে হচ্ছে যে এই এমপ্লয়িরা কে কে আছে বা তাদের ডেজিগনেশন কি, তাদের এক্সপিরিয়েন্স কি, এগুলো থাকবে। এরপর কোম্পানির কি ডিসক্রিপশন থাকবে, বা কোম্পানি যদি আগেও কোনো প্রজেক্ট করে থাকে বা তাদের আগের কোনো প্রোডাক্ট লাইন থেকে থাকে, তাহলে সেই হিস্ট্রিটা কি, বা এই কোম্পানির মিশন স্টেটমেন্ট কি বা ভিশন কি, কি কি প্রোডাক্ট বা সার্ভিস কারেন্টলি চালু আছে, কারেন্ট স্ট্যাটাস, এইগুলো ইনফরমেশন বলতে হবে। আর একটা হচ্ছে লিগাল স্ট্যাটাস কি বা ওনারশিপ আছে কিনা। লিগাল স্ট্যাটাস বলতে যে কারেন্টলি যে বিজনেস অপারেট করতেছে, অথবা এই বিজনেস অপারেট করার জন্য সরকার থেকে এটা অনুমোদন আছে কিনা বা লিগাল কোনো স্ট্যাটাস আছে কিনা। আরেকটা হচ্ছে যে কোনো কি পার্টনারশিপ আছে কিনা। দেখা যাচ্ছে কোনো একটা বিজনেস রান করতেছে কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে লোনে, তো এরকম যদি হয় তাহলে ব্যাংক্রাপসি হয়ে যাওয়ার চান্স থাকতে পারে। তো এইগুলা যদি আমরা ইনফরমেশন গুলোকে ডিসক্লোজ না করি, তখন দেখা যাবে এগুলো ডিটেল ইনফরমেশন না পেলে যারা ইনভেস্টর থাকবে তারা ইনভেস্ট করতে ইন্টারেস্টেড হবে না। যদি এগুলো পজিটিভ ইনফরমেশন পায়, তখন তারা পরবর্তী সেকশনে তারা মুভ আউট করবে। তাহলে আমরা ফার্স্ট গ্ল্যান্সে কোম্পানি ডেসক্রিপশন কি চাবে, এইটা যদিও মনে হয় যে কোম্পানি ডেসক্রিপশন আমার ডেসক্রিপশন বলে লাভ কি, আমরা তো নতুন একটা কনভিন্সিং প্ল্যান দিলে না, বাট সেটা না, বরং তার প্রিভিয়াস হিস্টরি বা প্রিভিয়াস ট্র্যাক রেকর্ড, এইটা দেখা যাচ্ছে যে তারা দেখার চেষ্টা করে যে তাদের প্রিভিয়াসলি কিরকম এক্সপিরিয়েন্স আছে বা প্রিভিয়াসলি তারা কিভাবে এইটাকে কন্ডাক্ট করে, এইটা তারা বোঝার ট্রাই করবে। ফোর্থ যে সেকশনটা, এটাকে আমরা বলতেছি মার্কেট অ্যানালাইসিস। তাহলে একটা তো আমরা বলতেছিলাম সেকশন 2 তে বলছি হচ্ছে কোন ইন্ডাস্ট্রির ডেসক্রিপশনটা। তো ইন্ডাস্ট্রির ভিতরে হয়তো পুরো মার্কেটটা ক্যাপচার করবে না, ওই আমার যে বিজনেস প্ল্যানটা থাকবে এইটা হয়তো পার্টিকুলার একটা সেগমেন্টকে ক্যাপচার করবে বা পার্টিকুলার একটা সেগমেন্টের জন্য অ্যাপ্লিকেবল হবে। তাহলে এই যদি আমরা পার্টিকুলার সেগমেন্টের জন্য আমরা আমাদের প্রোডাক্ট বা সার্ভিসটাকে ডেলিভারি করি বা প্ল্যানটা করি, তাহলে ওই সেগমেন্টের জন্য আমার মার্কেটটাকে অ্যানালাইসিস করতে হবে যে আমার ওই পার্টিকুলার সেগমেন্টের কাস্টমার আছে কিনা, বা ওইখানের যারা কাস্টমার আছে তাদের বাইং বিহেভিয়ারটা কিরকম, বা ওই রিলেটেড আমার ওই মার্কেট সেগমেন্টে আর অন্য যারা বিজনেস করতেছে তারা কিরকম, তাদের অবস্থা কিরকম। এইটা যখন আমি এক্সপ্লেন করব, এইটা দ্বারা বোঝা যাবে যে আমি যদি ওই মার্কেটে তারা যদি ফান্ডিং করে, তাহলে ওই মার্কেটে আমি পেনিট্রেট করতে পারবো কিনা, বা অন্যান্য রাইভালরি বা কম্পিটিটর যারা আছে তাদের সাথে আমি কম্পিট করতে পারবো কিনা, এইটা তারা তখন বুঝতে পারবে। তার মানে আমরা বুঝতে পারলাম যে মার্কেট অ্যানালাইসিসের দ্বারা নতুন কোনো একটা স্টার্টআপের মাধ্যমে আমরা পুরো ইন্ডাস্ট্রিকে কভার করে না, রাদার তারা একটা স্পেসিফিক টার্গেট মার্কেট, ওই ইন্ডাস্ট্রির ভিতরে স্পেসিফিক টার্গেট মার্কেটকে তারা ফোকাস করে, এবং সেই টার্গেট মার্কেটের ভিতরে দেখা যাচ্ছে যে তার কনজিউমার কারা, ওই কনজিউমাররা কি কি চায়, তাদের রিকোয়ারমেন্ট অনুযায়ী বা তাদের নিড বেসিসে আমার প্রোডাক্ট বা সার্ভিসটাকে কাস্টমাইজ করে যখন আমরা মার্কেটিং করব, তখন দেখা যাচ্ছে ওই কাস্টমাররা আমার প্রোডাক্ট বা সার্ভিসটা কিনবে বা ইউজ করবে। এরপরেরটা হচ্ছে সেকশন 5, ইকোনমিজ অফ বিজনেস। আচ্ছা, ইকোনমিজ অফ স্কেল, এইটা তোমরা ইনভেন্টরি এইটা হচ্ছে তোমরা ইনভেন্টরি ম্যানেজমেন্টে বা অপারেশনস ম্যানেজমেন্টে পড়ার কথা। ইকোনমিজ অফ স্কেল বা ইকোনমিক অর্ডার কোয়ান্টিটি। আচ্ছা, ইকোনমিজ অফ স্কেল বেসিক্যালি এইটা দ্বারা আমার বোঝায় যে আমি আমার অপারেশন রান করতে আমার যে কস্টিংটা হবে, তার মানে কিছু থাকবে আমার ফিক্সড কস্ট, কিছু থাকবে আমার ভেরিয়েবল কস্ট। তাহলে এই ফিক্সড কস্ট আর ভেরিয়েবল কস্টকে ধরে, আর আমার প্রোডাক্ট যে প্রাইস বা সেলিং প্রাইস যে হবে, এই সেলিং প্রাইস ধরে আমার একটা ক্যালকুলেশন করা, যে ক্যালকুলেশনের মাধ্যমে আমি বুঝতে পারবো যে আমার প্রফিটটা কিরকম থাকবে, আমার কত ইউনিট সেল করলে আমার ব্রেক ইভেনে পৌঁছাবে। ব্রেক ইভেন মানে হচ্ছে যেখানে কোনো লাভও নাই কোনো লসও নাই। তাহলে আমি কতগুলা ইউনিট সেল করলে আমি ব্রেক ইভেনে পৌঁছাবো। এরপর এতগুলা ইউনিট সেল করতে আমার তো একটা ক্যাপাসিটি, আমি প্ল্যানে একটা ক্যাপাসিটি বলতেছি যে আমি এতগুলা মেশিন কিনবো বা এতগুলা আমি সার্ভিস সেন্টার করব। তাহলে এতগুলা মেশিন বা সার্ভিস সেন্টার করতে হলে আমার কি পরিমাণ ইনভেস্টমেন্ট লাগবে, আমি সেটাকে রিকোয়ারমেন্টটা দিব। তাহলে এইটা থেকে আমার একটা ক্যাপাসিটি আসবে, বা আমি কতটুকু ইনভেস্ট করতে পারবো বা কতটুকু ম্যাক্সিমাম প্রোডাকশন দিতে পারবো বা কতটুকু সার্ভিস দিতে পারবো, তার একটা ক্যাপাসিটি বিল্ড আপ থাকবে। তাহলে সেই ক্যাপাসিটি দেখে আমি বুঝতে পারবো যে আমার ওই যে ব্রেক ইভেন কোয়ান্টিটি, রেভিনিউ প্রাইস আর হচ্ছে ভেরিয়েবল কস্ট ফিক্সড কস্ট থেকে আমি যে ব্রেক ইভেন কোয়ান্টিটি পাবো, তাহলে ওই ব্রেক ইভেন কোয়ান্টিটি প্রডিউস করতে বা ওই ব্রেক ইভেন কোয়ান্টিটি সেল করতে
আমার কত বছর লাগবে আমার ক্যাপাসিটির উপর রেসপেক্টেড। আমি বছরে যদি 1000 ইউনিট প্রডিউস করতে পারি আর আমার ব্রেক ইভেন যদি 2500 ইউনিট হয়, তাহলে আমার ব্রেক ইভেনে পৌঁছাইতে আড়াই বছর লাগবে। তাহলে এই ক্যালকুলেশনটা আমি হচ্ছে যে আমার বিজনেস প্ল্যানে থাকবে যে আমার ব্রেক ইভেন কোয়ান্টিটি কখন এবং আমার ক্যাপাসিটির সাথে এইটা ম্যাচ করে আমি ক্যালকুলেশনটা শো করতে হবে। তাহলে এইটা দ্বারা আমি বুঝতে পারতেছি যে এইটা আমার কেন ইম্পর্টেন্ট। একই ইন্ডাস্ট্রিতে বিজনেস করতেছে, তো দুইটা বিজনেস অর্গানাইজেশন দুই ভাবে বিজনেস করতে পারে, দুইজনের স্ট্র্যাটেজি দুই রকম হইতে পারে। একজন চিন্তা করতে পারে যে আমি পার ইউনিট প্রোডাক্টে অনেক বেশি প্রফিট করব, আমি কোয়ালিটিকে বেশি ইনশিওর করব। তাহলে এইটা একটা স্ট্র্যাটেজি হতে পারে, এটাকে আমরা বলতেছি হাই মার্জিন স্ট্র্যাটেজি। তারা লো ভলিউম বিজনেস, তার মানে হাই মার্জিনে বা বেশি প্রোডাক্ট প্রাইসে তো বেশি কাস্টমার কিনবে না, তাহলে বেসিক্যালি এটা হচ্ছে লো ভলিউম বিজনেস। তাহলে লো ভলিউম বিজনেসে আমাকে যদি বেশি প্রফিট না করি তাহলে তো আমার অর্গানাইজেশনটা বা বিজনেসটা চলবে না। আরেকটা হইতে পারে হাই ভলিউম বিজনেস কিন্তু লো মার্জিন, তার মানে আমি বেশি ইউনিট সেল করব কিন্তু আমার পার ইউনিটের প্রফিটটা যেহেতু কম কম রাখলে আমার বেশি ইউনিট সেল করার চান্স বা বেড়ে যাবে। তাহলে আমি কিভাবে বিজনেস করব এইটা আমার ওই বিজনেস প্ল্যানে এই ইনফরমেশনটা থাকবে। আরেকটা হচ্ছে যে ওই যে আমরা যেটা বললাম ব্রেক ইভেন অ্যানালাইসিসটা খুবই ইম্পর্টেন্ট, কারণ হচ্ছে যে কখন সে একটা ইনভেস্ট করার পরে কতদিন পরে সে তার ইনভেস্টমেন্টটা উঠে আসবে, এইটা কিন্তু সে দেখতে চায়। তো এই ব্রেক ইভেন অ্যানালাইসিস ছাড়া আমরা তো ওই ইনফরমেশন তাকে দিতে পারবো না যে কখন কোম্পানি লাভের মুখে যাবে আর সে আমাকে পে ব্যাক করবে আমার ইনভেস্টমেন্টটা। পরের স্টেপটা হচ্ছে মার্কেটিং প্ল্যান। তো মার্কেটিং প্ল্যান হচ্ছে বেসিক্যালি যে আমরা আমরা যে প্রোডাক্টটা তৈরি করব বা সার্ভিসটা দিব, তো এইটা আমরা প্রোডাক্ট ধরো আমরা ডেভেলপমেন্ট করলাম বা প্রোডাক্টটা নতুন একটা প্রোডাক্ট তৈরি করলাম, আমার ফিচার ভালো বা সার্ভিসটা স্যাটিসফ্যাক্টরি সার্ভিস, সবকিছুই ভালো, কিন্তু এইটা তো কাস্টমারকে জানতে হবে। কাস্টমার যদি না জানে তাহলে তোমার প্রোডাক্টটা বা তোমার সার্ভিসটা কিনবে না। তো এইখানেই বেসিক্যালি আমার মার্কেটিংটা আসতেছে, কিভাবে আমি আমার কাস্টমারদের কাছে আমার প্রোডাক্ট বা সার্ভিসের রিচটা করব এবং কিভাবে তারা জানবে যে আমার প্রোডাক্ট বা সার্ভিসটা তাদের জন্য নেসেসারি, বা কেন তারা অন্য কম্পিটিটর প্রোডাক্ট না কিনে আমার প্রোডাক্টটা কিনবে। তাহলে এই ইনফরমেশনটা আমার কাস্টমারকে কনভিন্স করতে হবে বা আমার ইভালুয়েটরদেরকে কনভিন্সিং ভাবে এক্সপ্লেন করতে হবে। তাহলে এইটাইকে আমরা বলতেছি মার্কেটিং প্ল্যান বা মার্কেটিং স্ট্র্যাটেজি। তাহলে মার্কেটিং স্ট্র্যাটেজির মাধ্যমে আমরা কিভাবে ওই আমার স্পেসিফিক ইন্ডাস্ট্রির স্পেসিফিক টার্গেট মার্কেটের কাস্টমারদেরকে আমি কিভাবে কনভিন্স করব আমার প্রোডাক্ট কেনার, এবং তার স্ট্র্যাটেজিটা কি হবে, আমার প্রোডাক্ট কি কি থাকবে, প্রাইসিং কি কি হবে, কি কি প্রমোশনাল অফার দিব, বা আমার ডিস্ট্রিবিউটিং নেটওয়ার্কটা কিরকম হবে, এই সমস্ত ইনফরমেশনগুলো আমার মার্কেটিং স্ট্র্যাটেজির ভিতরে থাকবে, বা আমরা কিভাবে বেসিক্যালি সেলসটাকে জেনারেট করব। তাহলে এই ইনফরমেশনের সাথে কিন্তু ওই যে ব্রেক ইভেনে আমি যেটা বললাম আমার ক্যাপাসিটির সাথে আমার এই সেলসটা একটা হারমোনিতে থাকতে হবে। তাহলে মার্কেটিং প্ল্যানিং এর সামারিটা হচ্ছে আমরা বেসিক্যালি আমরা অন্য আমার কম্পিটিটরের সাথে থেকে আমাকে কিভাবে ডিফারেন্সিয়েট করা যায় বা কেন আমি ডিফারেন্ট, বা আমার কম্পিটিটরের প্রোডাক্ট না কিনে আমার প্রোডাক্টটা কেন কিনবে, এটা আমরা মার্কেটিং স্ট্র্যাটেজিতে এক্সপ্লেন করব। আরেকটা হচ্ছে যে কেন এই প্রোডাক্টটা, মানে একটা হচ্ছে প্রোডাক্টের প্রাইস আর একটা হচ্ছে প্রোডাক্টের ভ্যালু। আমার প্রোডাক্টের ভ্যালু আছে বলেই আমি এই প্রাইসটা আমি দিচ্ছি, এইটার একটা রেশনালিটি থাকতে হবে বা এইটা একটা এক্সপ্লেনেশন থাকতে হবে। আরেকটা হচ্ছে যে আমি প্রোডাক্ট তৈরি করছি, কাস্টমারের ডিমান্ডও তৈরি করছি, কিন্তু আমার প্রোডাক্টটা কাস্টমার হাতে কিভাবে পৌঁছাবে এটা আমি জানি না। সাপোজ আমরা এরকম যদি বলি যে এখন অনেক রেস্টুরেন্ট আছে বা হোমমেড ফুড আছে যারা অনলাইন, মানে যারা হোম ডেলিভারি করে। এখন আমি মার্কেটিং করলাম, কাস্টমার আমার প্রোডাক্ট দেখে অর্ডার করলো, এখন এই প্রোডাক্টটা কিভাবে আমাকে পাঠাবে, এখন সেইটার পাঠানোর ওয়েটা তো আমার জানতে হবে, মানে ডেলিভারির মেথডটা কি হবে বা ডিস্ট্রিবিউশন মেথডটা কি হবে, এটা আমাকে জানতে হবে। আবার আমাকে এটা অনেস্টও হইতে হবে, যাতে দেখা যায় যে ইনফরমেশন এরকম মিসকমিউনিকেশন না হয়। এরকম না হইলে দেখা যাবে যে এরকম যদি না হয় তখন দেখা যাচ্ছে কাস্টমাররা ইন্টারেস্টেড হবে না। তাহলে এই জিনিসগুলা আমরা এই স্ট্র্যাটেজিগুলো আমাকে এক্সপ্লেন করতে হবে। এরপরের সেকশন 7 হচ্ছে ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যান। তাহলে আমরা দেখা যাচ্ছে নতুন স্টার্টআপ হিসেবে নতুন কোনো প্রোডাক্ট বা নতুন কোনো সার্ভিস এটাকে আমরা ডিজাইন করতেই পারি, বা আমরা নতুন কোনো একটা প্রোডাক্ট আইডিয়া দিতেই পারি। এখন একটা জিনিস হচ্ছে যে আমার হচ্ছে যে একটা আইডিয়া আছে, আইডিয়া অনুযায়ী আমরা একটা প্ল্যান তৈরি করলাম, কিন্তু কথা হচ্ছে যে দেখা যাচ্ছে যে ডিজাইন করতে যে অ্যাকচুয়ালি প্রোটোটাইপ বানাইতে যে বা অ্যাকচুয়াল
প্রোডাকশন করতে যেয়ে দেখা যাচ্ছে যে আমরা যে যে জিনিসগুলো কনসিডার করে প্রোডাক্টটার প্ল্যানটাকে তৈরি করছিলাম বা সার্ভিসের প্ল্যানটাকে তৈরি করতেছিলাম, কিন্তু প্রোটোটাইপ তৈরি করার সময় দেখা যাচ্ছে যে ওই মানে অ্যাকচুয়াল বা রিয়েলিটি থেকে আমার প্ল্যানটা ডেভিয়েট করতেছে, এরকম হইতে পারে। তাহলে এই কারণে আমার এই ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট প্ল্যান ফেজের ভিতরে আমাকে ইনফরমেশনগুলো ইনক্লুড করতে হবে যে এই রিলেটেড কি কি চ্যালেঞ্জ আছে বা কি কি অপরচুনিটি আছে, বা আমরা এই একটা প্রোটোটাইপ তৈরি করতে বা বাল্ক প্রোডাকশনে যাওয়ার আগ পর্যন্ত আমার কস্টিংটা কিরকম হবে। তাহলে এই ইনফরমেশনগুলা আমাকে বিজনেস প্ল্যানে রাখতে হবে। আরেকটা হচ্ছে যে আমি যেহেতু নতুন কোনো প্রোডাক্ট দিব, তার এইটার প্যাটেন্ট তৈরি করা কিভাবে হবে, বা আমার কোনো ট্রেডমার্ক লোগো থাকবে কিনা, অথবা আমি কপিরাইটের জন্য আবেদন করব কিনা, বা আমার বিজনেস লাইসেন্স আছে কিনা, বা আমার ব্র্যান্ড নেম কি হবে, এই সমস্ত ইনফরমেশন গুলা আমার বিজনেস প্ল্যানে ইনক্লুড করতে হবে। তাহলে এখান থেকে আমরা সামারি আকারে বলতে পারি যে আমার একটা হচ্ছে যে আহ, আমি একভাবে প্ল্যান করছি, তো সেইভাবে আমার প্রোডাক্টটা ডেভেলপ করতে যেয়ে দেখা গেল যে ডেভেলপমেন্ট ইফোর্ট স্টল, তার মানে আমার এই আমি এটা জাস্ট বেকার খাটার মতো হচ্ছে, কোনো রেজাল্ট শো করতেছে না বা প্রোডাক্টটা ডেভেলপ করা যাচ্ছে না, এটা একটা হইতে পারে। আর একটা হইতে পারে যে আমরা যে কস্টিংটা চিন্তা ভাবনা করছিলাম যে এটা ডেভেলপ করতে এরকম কস্টিং লাগবে বা এরকম টাইম লাগবে, তার সাথে ম্যাচ করতেছে না, এরকমও হইতে পারে। তা মানে প্ল্যানের সাথে অ্যাকচুয়াল জিনিসটা ডিভিয়েট করতে পারে। তাহলে এই কারণে আমার প্ল্যানটা কেয়ারফুল কনসিডারেশনের মাধ্যমে আমাকে প্ল্যানটা ফাইনাল করতে হবে, ফাইনালাইজ করতে হবে। এরপর এটা হচ্ছে অপারেশনাল প্ল্যান। এই সব কিছু ঠিক আছে, আমি মার্কেটিংও করছি বা আমার ডেভেলপমেন্টও হয়েছে, এখন আমার বাল্ক প্রোডাকশন যে যখন করব, এই স্যাম্পল বা প্রোটোটাইপের প্রোডাক্টের চাইতে বাল্ক প্রোডাকশনটা একটু ডিফারেন্ট হয়, বা বাল্কে তৈরি করতে গেলে আমাকে অনেক কিছু মাথায় রাখতে হয়। তো এই বাল্ক প্রোডাকশনের ক্ষেত্রে আমি আমার অপারেশনটা কি লেভেলে হবে বা অপারেশনাল প্ল্যানটা কিরকম হবে, এই ইনফরমেশন গুলো আমাকে দিতে হবে। পরেরটা হচ্ছে সেকশন 9টা হচ্ছে ম্যানেজমেন্ট টিম অ্যান্ড কোম্পানি স্ট্রাকচার। একটা হচ্ছে যে এই ইনফরমেশনটা আমার যারা ইনভেস্টর থাকবে তাদের জন্য কেন ইম্পর্টেন্ট। একটা হচ্ছে যে তারা দেখবে যে ফাউন্ডাররা কিরকম বা ফাউন্ডারদের এক্সপিরিয়েন্স আছে কিনা, বা বোর্ড অফ ডিরেক্টর কারা বা তাদের অ্যাডভাইজার কারা, এই ইনফরমেশন গুলো তারা দেখে। একদম এক্সিকিউটিভ সামারি পড়েই ম্যাক্সিমাম যারা যারা এক্সপিরিয়েন্স লোক এই সেক্টরে বা এই কাজগুলোর ক্ষেত্রে, তারা দেখা যায় যে এক্সিকিউটিভ সামারি পড়েই তারা প্রথমে এইখানে মুভ করে যে ম্যানেজমেন্ট টিমে কারা আছে বা বোর্ড অফ ডিরেক্টর কারা আছে বা কারা অ্যাডভাইজি আছে, মানে যাতে অ্যাডভাইজার কারা আছে যারা অ্যাডভাইস দিবে। তাহলে এই বা কোম্পানির স্ট্রাকচারটা কিরকম, কতজন এমপ্লয়ি নিয়ে কোম্পানিটা হবে, তারা এই ইনফরমেশনটা আগে পড়ে। এইটা দেখে যদি ফিজিবল মনে হয় বা ভায়াবল মনে হয় বা মনে করে যে তাদের এনাফ এক্সপার্টাইজ আছে বিজনেসটাকে গ্রো করার জন্য, তখন দেখা যাচ্ছে তারা ফান্ডিং করবে। তাহলে ম্যানেজমেন্ট স্ট্রাকচারটাও আমার বিজনেস প্ল্যানের ভিতরে থাকতে হবে। আর এরপরে একটা আমরা বলতেছি ওভারঅল স্কেডিউল। ওভারঅল স্কেডিউল এইটা মিন করে যে আমার মেজর মাইলস্টোন গুলা, আমি কতদিন মানে আমার এই বিজনেসটা দাঁড়ানোর জন্য আমার মানে প্রোটোটাইপ কবে তৈরি করব, এরপরে আমি আমার ফ্যাসিলিটি কিভাবে আমি ভাড়া নিব নাকি কিনবো, মানে আমার ফ্যাক্টরিটা কোথায় হবে, এরপরে হচ্ছে যে আমার এর জন্য যে টাকা লাগবে সে টাকাটা কিভাবে ম্যানেজ করব, আমরা প্রোডাকশন কবে শুরু করব, আমরা প্রথম সেলসটা কবে হবে, এই সমস্ত ইনফরমেশন গুলো আমার একটা গ্যান্ট চার্টের মতো বা আমাকে এরকম একটা টার্গেট প্ল্যান নিয়ে আগাইতে হবে, এবং সেই প্ল্যান অনুযায়ী একটা স্কেডিউল আমাকে দিতে হবে। এইটা দেখে ওই যে এই প্ল্যানটা কিরকম হবে, বেসিক্যালি আমার ওই যে ব্রেক ইভেন কোয়ান্টিটির সাথে ম্যাচ করে আমার একটা হারমোনির সাথে এই ওভারঅল স্কেডিউলটা দিতে হবে। এরপর হচ্ছে ফাইন্যান্সিয়াল প্রজেকশন। তো যেই ইনভেস্ট করতে চাক না কেন, সে আলটিমেটলি এন্ড অফ দ্য ডে সে কিন্তু আলটিমেটলি সে তার টাকাটা রিটার্ন চায়, বা টাকাটা রিটার্ন চায়, অথবা সে চায় যে কত তাড়াতাড়ি তার টাকাটা ইনভেস্টমেন্টটা উঠে আসতে পারে। তাহলে এই ফাইন্যান্সিয়াল প্রজেকশনের মধ্যে ওই আমি কতদিনে ব্রেক ইভেনে পৌঁছাবো বা কতদিনে আমার টাকাটা উঠে আসবে, এই সমস্ত ইনফরমেশন এই বিজনেস প্ল্যানের ইনফরমেশনগুলো এখানে থাকতে হবে। এর ভিতরে কি কি থাকে, একটা হচ্ছে যে আমার ফান্ড স্টেটমেন্টটা কি হবে, মানে আমার কি কি ফান্ড আসবে কি কি ফান্ড যাবে, এই ধরনের ইনফরমেশন গুলা। এরপর কিছু অ্যাজাম্পশন থাকতে পারে যে আমি এইগুলা এই ক্যালকুলেশন গুলো ডেভেলপ করার জন্য আমার এই অ্যাজাম্পশন করছি। এরপর হচ্ছে একটা স্যাম্পল ইনকাম স্টেটমেন্ট, তার মানে আমার যদি কমপ্লিটলি রানিং হয় তাহলে আমার ইনকাম স্টেটমেন্টটা কিরকম হবে এক মাসের জন্য, অথবা আমার ব্যালেন্স শিটটা কিরকম হবে, মানে আমার কস্ট কত হবে রেভিনিউ কত হবে তার ব্যালেন্স শিটটা কিরকম হবে, বা ক্যাশ ফ্লোটা কিরকম হবে,
এই আমার কস্ট বেনিফিট রেশিওটা কিরকম, মানে হচ্ছে আমার কতটুকু কস্ট আর আমার কতটুকু সেল, এই রেশিও গুলো অ্যানালিসিস করে আমাকে দেখাইতে হবে যে এইটা আসলে একটা সাকসেসফুল বিজনেস হওয়া পসিবল। আরেকটা হচ্ছে লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে আমার এরপরে এই সব কিছু প্ল্যানটা যখন রেডি হবে আমরা এটাকে ওরাল প্রেজেন্টেশন দিব। ওরাল প্রেজেন্টেশন দেওয়ার মাধ্যমে আমার যে এই প্রোডাক্টটা বা বিজনেস প্ল্যানটা অ্যাভেলেবল রেডি আছে এইটা আমি তাদেরকে এক্সপ্লেইন করতে চাচ্ছি আমাকে প্রেজেন্টেশনের মাধ্যমে। তাহলে এই প্রেজেন্টেশনটা প্রেজেন্ট করার ক্ষেত্রে আমার মাথায় রাখতে হবে যেহেতু যারা এইটা ইভ্যালুয়েট করবে তাদের টাইম এটা ভ্যালুয়েবল টাইম। আমার যদি অ্যালোকেটেড টাইম 15 মিনিট থাকে আমি এই 15 মিনিট ক্রস করা যাবে না, 15 মিনিটের আগেই আমি শেষ করব। তাহলে এইটা 15 মিনিট আগে শেষ করতে হলে আমাকে প্র্যাকটিস করতে হবে এবং রিহার্সাল করে তারপর এখানে যাইতে হবে। আরেকটা হচ্ছে যে আমার পসিবল বা প্রবাবল কোশ্চেন কি কি হতে পারে এই কোশ্চেনগুলো আমি আগে থেকে তৈরি করব এবং সেই অনুযায়ী প্রিপারেড হয়ে আমি এই প্রেজেন্টেশনটা দিব। প্রেজেন্টেশনে কি কি থাকে, আমার একটা টাইটেল স্লাইড থাকে, প্রবলেমটা কি, কেন আমি এই প্রোডাক্টটা ডেভেলপ করতে যাচ্ছি বা সার্ভিসটা ডেভেলপ করতে যাচ্ছি সেটা থাকে, আমি কিভাবে সলিউশনটা দিচ্ছি সেটা থাকে, আমার টার্গেট মার্কেটটা কিরকম হবে, এরপরে হচ্ছে যে টেকনোলজি কি 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 আমি ইমপ্লয় করব, বা আমার কম্পিটিটর কারা আছে, মার্কেটিং বা সেলস টিমে কারা থাকবে, ম্যানেজমেন্ট টিমে কারা থাকবে, এরপর কারেন্ট স্ট্যাটাস কি, এরপর আমরা কিভাবে টাকা ম্যানেজ করব, টোটাল ওভারঅল সামারি, এইগুলো আমরা প্রেজেন্টেশনের ভিতরে থাকবে। তাহলে এইটাই বেসিক্যালি আমাদের এই চ্যাপ্টারটা। Recording stopped. হ্যালো স্যার, আপনার কথা শোনা যাচ্ছে না।
আচ্ছা, হ্যাঁ, কারো কোনো অ্যাটেন্ডেন্স বাকি থাকলে বলতে পারো। জি স্যার 211 স্যার প্রেজেন্ট দিতে হবে। স্যার 212। স্যার 196। আমাকে একটু সময় দিতে হবে, সময় দিয়ে সাহায্য করুন। আবার 163 163, জি স্যার 163, তারপরে স্যার 196। 196, 196, তুমি তো আকাশের চাঁদ হয়ে গেছো। স্যার তারপর 211 211, স্যার 212। 212, স্যার 201। 201, জি। আর কেউ? আর কেউ আছে? 116 116, আচ্ছা, ঠিক আছে তাহলে। আহ, আহ, আমরা বুধবারের ব্যাপারে আবার পরে ডিসিশন নিব। আজকের জন্য এখানেই শেষ তাহলে, ঠিক আছে।